তার সাথে আমার 5 মাসের পরিচয়, 3 মাসের প্রেম। এই 3 মাসের প্রেমের উপরে ভরসা করেই বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছিলাম। তো আমার এই ভালোবাসার গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি ফারিয়া, আমরা 2 বোন। আমি যখন কলেজে পড়ি তখন একটা ঘটনা ঘটে। আমার এক ফুপাতো বোন, ও হচ্ছে অনলাইন থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করে এবং ওই পেজটাতে ওকে আগে পুরোটা পেমেন্ট করতে বলে এবং ও হচ্ছে ওই পেমেন্টটা করে দেয়। এবং পেমেন্ট করে দেওয়ার পরে ওই পেজটা হচ্ছে ওর মেসেজগুলো আর দেখে না, কোনো রিপ্লাই দেয় না, ওর প্রোডাক্টগুলো আর পাঠায় না। তো সেখান থেকে ও হচ্ছে ওই পেজটার লিঙ্ক পাঠায় এবং বলে যে পেজটাতে রিপোর্ট করার জন্য। তো আমিও ওর কথা মতো হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে যারা যারা ছিল সবাইকে হচ্ছে ওই লিঙ্কটা শেয়ার করতেছিলাম যে এখানে রিপোর্ট করার জন্য ফেক একটা পেজ এভাবে হচ্ছে ঠকাচ্ছে। তো সেখান থেকে এভাবেই হচ্ছে সবাইকে যখন লিঙ্কটা পাঠাচ্ছিলাম তখন তার সাথে আমার হচ্ছে ফেসবুকে অ্যাড ছিল। তো তার নাম হচ্ছে সাব্বির। সে আমার বাবার চাচাতো বোনের ছেলে, মানে আমার ফুফাতো ভাই হয় সম্পর্কে। তো সে আমার চেয়ে বয়সে বেশ ভালোই বড়। তাকে আমি ছোটোবেলায় দেখছি, বড় হওয়ার পরে ওরকমভাবে তাকে দেখার কোনো স্মৃতি আমার মনে আসে না ওরকমভাবে। তো সে দেশের বাইরে থাকে। তো তাকে আমি হচ্ছে এই লিঙ্কটা পাঠাই এবং বলি রিপোর্ট দেওয়ার জন্য, সাধারণত সবাইকে যেরকম বলতেছিলাম ওই রকমভাবেই। তখন সে আমাকে বলে যে আমার কোনো কিছু প্রয়োজন কি না, যদি কোনো কিছু প্রয়োজন হয় আমি যাতে ভাইয়াকে বলি। তো সে আমাকে চেনে, আমিও তাকে চিনি, বাট বড় হওয়ার পরে তাকে দেখিনি। বাট তাকে তো চিনি যে সে হচ্ছে অমুকের ছেলে বা আমাদের আত্মীয় হয়, সামনাসামনি কখনো আমাদের দেখা হয় না, বাট তাকে চিনি। যাই হোক, তো ওই দিন থেকে ওইখান থেকে তার সাথে একটু একটু করে কথা বলা শুরু। তো সে দেশের বাইরে যাওয়ার আগে তার একটা মেয়ের সাথে প্রেম ছিল এবং ওই মেয়েটা হচ্ছে সে যাওয়ার পরে অন্য একটা রিলেশনে জড়ায় বা যা কিছুই হোক তাকে ধোকা দেয়। ওইখান থেকে বেচারার মনটা ভেঙে যায় এবং তারপরে সে হচ্ছে আমার সাথে ওখান থেকে একটু একটু করে মেসেজ করে, ফোনে আমাদের কখনো কথা হয় না, মেসেজ করে একটু একটু করে হচ্ছে কথা হয়, কেমন মানে খোঁজ খবর নেওয়া, কেমন আছি বা কী করতেছি, টুকটাক হঠাৎ হঠাৎ খোঁজ খবর নেওয়া চলতে থাকে। তো এরকম করতে করতে আমি একদিন আমার নানু বাড়িতে যাই। ওইখানে যাওয়ার পরে আমার ফেসবুকে কিছু প্রবলেম হয়, যে দেখাচ্ছে আমার ফেসবুকটা অন্য কোথাও অন্য কেউ লগ ইন করার চেষ্টা করতেছে বা যে কোনো একটা প্রবলেম হয়। প্রবলেম হওয়ার পরে এখন আমি হচ্ছে বিষয়টা কাকে দেখাবো সেটা খুঁজে না পেয়ে হঠাৎ করে আমার তার কথা মনে আসে। আর যেহেতু সে হচ্ছে এর আগে আমাকে বলছে কোনো প্রবলেম হলে তাকে জানাইতে, বা টুকটাক কথা যেহেতু হয়েছে, একটা পরিচিতি তো হয়েই গেছে, ফোনে কথা না হোক মেসেজে তো কথাটা হয়েছে। তো সেখান থেকে আমি তাকে বললাম যে এরকম এরকম আপনি হচ্ছে আমার ফোনটা এরকম সমস্যা হইতেছে ফেসবুকে, আপনি একটু দেখেন। তো সে ওইরকম দেখার পরে সে সব কিছু তাকে দেই আর কি, পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু দেখার পরে সে হচ্ছে আমাকে বলে যে তোমার আইডির পাসওয়ার্ডটা কি অন্য কারো কাছে আছে? তখন আমি বলি যে হ্যাঁ। আমি একটু চুপ করে থাকি, ওরকমভাবে বলি না, যে চুপ করে থাকার পরে সে জিজ্ঞেস করে যে তুমি কি প্রেম করো? আমি বলি যে হ্যাঁ, এখন করি না, তবে আগে করতাম, মানে রিলেশনে ছিলাম, এখন নাই আপাতত। তো সে জানতে পারে যে আমি প্রেম করতাম এবং আমার বয়ফ্রেন্ডের কাছে আমার পাসওয়ার্ডটা ছিল ফেসবুকের, যেটা সে হয়তো লগ ইন করার চেষ্টা করতেছে। পরবর্তীতে সে ওইটা সিকিউর করে দেয়। ওখান থেকে কথা বলাটা, তো তার গার্লফ্রেন্ডও তাকে ধোকা দিয়ে দিছে, আমার বয়ফ্রেন্ডের সাথেও আমার রিলেশন নাই। সেখান থেকে টুকটাক হচ্ছে কেয়ারিংয়ের ব্যাপারটা, কথা বলাটা যেন আরেকটু বেড়ে যায়। ওখান থেকে সে আমার খোঁজ খবর নিচ্ছে, আমিও তার মেসেজে রিপ্লাই দিচ্ছি, কথা হচ্ছে। তো হঠাৎ একদিন সে আমাকে প্রপোজ করে। প্রপোজ করার পরে তো আমি দেখার পরে ওরকম কোনো রিয়্যাক্ট করি না, যে ঠিক আছে সে প্রপোজ করছে, আমি চুপ করে আছি দেখেও। তো সে বেশ কিছুক্ষণ হচ্ছে আমাকে জিজ্ঞেস করে মেসেজে যে কী হয়েছে, তুমি রিপ্লাই করতেছো না বা কী আসলে বিষয়, এরকম করতে করতে তখন সে আমাকে ফোন করে। এখন যখন সে আমাকে ফোন করে তখন তাকে আমি বলি, তো এটার জন্য আমাকে আবার একটু পেছনে যেতে হবে। আমার একটা ভালোবাসার সম্পর্ক ছিল একজনের সাথে, তার সাথে আমার রিলেশনটা চলতেছিল ভালোই, আমি তাকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম। সেখান থেকে সে আমার সাথে খুব বাজে একটা কাজ করে এবং আমাকে ফিজিক্যালি সে অ্যাবিউজ করে, যে বিষয়টা হচ্ছে আমি আজ পর্যন্ত কারোর কাছে বলতে পারি নাই। তো ওটার জন্য আমার প্রেম, ভালোবাসা, পুরুষ মানুষ, এই জিনিসগুলোর প্রতি একটু বিরক্তই ছিলাম, যে ঠিক আছে আমি হচ্ছে কখনো কারো সাথে রিলেশনে জড়াবো না বা কোনো কিছুই এই ধরনের করবো না, এই ধরনের একটু চিন্তাভাবনা ছিল। তো সেখান থেকে সে জিজ্ঞেস করতে করতে আমি এই বিষয়টা তাকে বলে দিই যে আমার বয়ফ্রেন্ড আমার সাথে ইন্টিমেট হয়েছে বা সে আমার সাথে জোর জবরদস্তি করছে, যেটাই হয়েছে এটা আমি তাকে বলি। বলার পরে সে আমাকে অনেক বোঝায় এবং তার তো রিয়্যাক্ট করা উচিত ছিল বা সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে, এই বিষয়টা আর হয় না। সে আমাকে অনেক বোঝায় যে ঠিক আছে, এটা তো আর সম্পূর্ণ তোমার ভুল না, যেটা হওয়ার হয়ে গেছে, সেটা নিয়ে এখন আর ধরে রেখে কী লাভ,
বা বাদ দাও, ওখান থেকে ওই দিন থেকে তার হচ্ছে আমাকে যেই ফোন করার কেয়ার করার বিষয়টা, জিজ্ঞেস করা, কথাবার্তা বলা, খোঁজ খবর নেয় একটু বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, সে হচ্ছে কথাবার্তা বলতে থাকে এরকমভাবে। তো এরপরে সে আমাকে আবার প্রপোজ করে এবং তার প্রপোজালটা এরকম ছিল, সে আমাকে বলে না যে প্রেম করতে বা কোনো কিছু, সে বলে চলো আমরা বিয়ে করি। তো আমি বলি যে বিয়ে বিয়ে তো আর আপনি আর আমি করতে পারবো না, অবশ্যই ফ্যামিলির মাধ্যমে বিয়েটা হবে, ফ্যামিলি কি মানবে? তো সে বলে তার মা নাকি মানবে, সে বললে তার মা মানবে, এটা সে বলে। তখন আমি সাহস করে আমার মায়ের সাথে, আমাদের খুবই ভালো রিলেশন ছিল দোনো বোনের, তো আমি আমার মাকে বিষয়টা বলি যে এরকম এরকম সে আমাকে বিয়ের জন্য প্রপোজ করতেছে। বলার পরে আমার মা আমাকে যেটা বলে যে ওনার মা মানে সাব্বিরের মা হচ্ছে সাব্বিরের নানুর কথা ছাড়া এক চুল পরিমাণ নড়ে না, তার নানু যেটা বলবে সেটাই হবে তাদের ফ্যামিলি। তাদের নানুর সাথে তার নানুর সাথে হচ্ছে মানে তার মামাদের সাথে বা নানুদের সাথে হচ্ছে আমার বাবার সাথে প্রচুর ঝামেলা হয়েছে অনেক বছর আগে। গ্রামে যেরকম হয় আর কি, টুকটাক ছোটোখাটো বিষয় নিয়ে একদম মারামারি লেগে যায়, এই ধরনের অনেক বড় একটা ঝামেলা হয়েছে। সেখান থেকে তাদের সাথে আমাদের সম্পর্কটা বেশি একটা ভালো না। এখন তারা যখন শুনবে যে তোমাকে বিয়ের কথা কোনোদিনও কেউ মানবে না, অযথা তুমি কথা বলে এই সম্পর্কটা আর আগে বাড়াবো না, এটা আমার মা আমাকে বলে দেয়। তো মা নিষেধ করার পরে তো আমি বুঝতে পারি যে এটা খুব সহজ একটা সম্পর্ক কখনোই হবে না। সেখান থেকে আমি হচ্ছে তার সাথে করে কি কলেজ যাওয়ার সময় তার সাথে কথা বলতাম, কলেজ থেকে আসার পথে তার সাথে কথা বলতাম, বাট বাসায় আসার পরে কখনো হচ্ছে বললেও একদম লুকায় লুকায়, মা যখন একটু বাইরে যেত বা চুরি করে করে কথা বলতাম। তো এভাবে বেশ কিছুদিন সময় কাটতে থাকে। সে তার বাসায় জানায় ব্যাপারটা, তার মাকে জানায় যে সে আমাকে বিয়ে করতে চায় বা কোনো কিছু। তার মাও এটাতে রাজি না, যে না আমরা এই বিয়ে করাতে পারবো না, আমরা এই মেয়েকে পছন্দ করি না। তো তার মামা আমাদের বাসায় আসে, আমার মাকে বলে যায় যে এরকম কিছু হবে না, যাতে কথাবার্তা না বলে, সাবধানে রাখতে বা আমাকে সাবধানে থাকতে, যে তার ভাগ্নার সাথে আমি যাতে কথাবার্তা না বলি, এরকম থ্রেট করে যায় এক পর্যায়ে বলা চলে। ওইদিকে আমরা দুজন তো কথা বলতেছি, আমাদের ফোনে কথা হচ্ছে, মেসেজে কথা হচ্ছে, এখন মোটামুটি প্রেম করতেছি বলা চলে। এর মাঝে সে করে কি যে আমার মা একদিন টের পেয়ে যায়, তখন আমাদের রিলেশনের প্রায় 3 মাস চলতেছে, তখন আমার মা হচ্ছে টের পেয়ে যায় যে আমি কারোর সাথে ফোনে কথা বলতেছি, এবং সে আন্দাজ করে ধরে ফেলে যে আমি সাব্বিরের সাথে কথাটা বলতেছি। তখন আমার মা খুব রেগে যায় এবং মা বলতে থাকে যে আজকে তোর বাবা আসলে বলবো তোকে যাতে আর পড়াশোনা করার দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, তুই কথা শুনিস নাই, তোকে বিয়ে দিয়ে দেবো। এটা আমার জন্য খুবই মানে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল। তো আমি তো যত হোক তাকে 3-4 মাস যাবৎ ভালোবাসতেছি, তবে ভালোবাসাটা খুব গভীর ছিল, তার পক্ষ থেকেও ছিল, আমার পক্ষ থেকেও ছিল। এখন আমি তাকে বলি যে এরকম এরকম, মা হচ্ছে রেগে গেছে, তাকে লুকাইয়ে বলি। বলার পরে সে বলে যে তুমি বাসা থেকে বের হতে পারবা, আমি হচ্ছে দেশে আসব, তুমি চলো আমরা বিয়ে করি, বাসা থেকে পালায় আমার সাথে আসতে পারবা? তখন না আমার হচ্ছে 7-5 না ভেবেই আমি বলি যে হ্যাঁ আমি আসতে পারবো, তবে আপনি সারা জীবন আমাকে এভাবে রাখতে পারবেন, ঠকাবেন না তো? তখন বলে যে না আমি তোমাকে ঠকাবো না, সারা জীবন আমি তোমাকে আগলে রাখবো। তো এই একটা কথার উপরে ভিত্তি করে আমি, তার এক ফ্রেন্ড আমাকে আসে নেওয়ার জন্য, এবং ওই ফ্রেন্ডের সাথে আমি বাসা থেকে পালায়া চলে আসি। তো আমি যেদিন বাসা থেকে পালায়া চলে আসি, এটা হচ্ছে 15 তারিখ থাকে, সে বাংলাদেশে আসবে হচ্ছে 19 তারিখ। তো আমি 15 তারিখ 2 দিন তার হচ্ছে এক ফ্রেন্ডের বাসায় গ্রামের এখানেই থাকি। এরপরে তার ওই ফ্রেন্ডের সাথে ঢাকাতে যাই, তার আরেক ফ্রেন্ডের বাসায়। ওই বাসায় যাওয়ার পরে তখন হচ্ছে সে আসে 19 তারিখ। সে যখন আসে, মানে এটা আমার জন্য বেশ একটা অবাক করা বিষয় ছিল, এবং আমি ভাবতেছিলাম যে খুবই ভালো লাগছে এই বিষয়টা, যে কেউ আমাকে ভালোবেসে সে দেশের বাইরে থেকে চলে আসতেছে জাস্ট হচ্ছে আমাকে বিয়ে দিয়ে দিবে কোথাও, সেই টেনশন করে। তখন আমি ওই ওনার ওই ফ্রেন্ডের বাসায় ছিলাম, আমি একটা রুমের মধ্যে বসেছিলাম। আমার তো অবস্থা খুবই খারাপ, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওইদিকে মানে আমার জাস্ট হাত পা কাঁপতেছিল ভয়ে, যে ভয়ে অন্যরকম একটা অনুভূতি। তার সাথে সামনাসামনি তো এখনও তার সাথে আমার দেখা হয়নি, জাস্ট ফোনেই কথা হয়েছে, আর ছোটোবেলায় তাকে দেখছি, আর বড় হওয়ার পর এরকমভাবে দেখাও হয়নি। তো নানান রকম মিক্স একটা অনুভূতি আমার হচ্ছিল। তো সে যখন আসে, আসার পরে সে আমার পাশে বসে, আমার হাতটা ধরে সে বলে যে সে চলে আসছে, আমার আর কোনো টেনশনের বিষয় নেই। তো এই বিষয়টার, এই মোমেন্টটা ছিল আমার লাইফের সবচেয়ে সুন্দর একটা মোমেন্ট, যেটা হয়তো আজ অবধি আমি এখনও ভুলতে পারি না, আর হয়তো কখনো ভুলবও না, কারণ এত সুন্দর মোমেন্ট সাধারণত সবার জীবনে খুব একটা আসে না। যাই হোক, তো সে আসে, আসার পরে আমরা কথাবার্তা বলি, ইজি হই। তখন সে, আমার এক ফুফাতো ভাই আছে, যে থাকে না পুরো পরিবারের মধ্যে বড় ছেলে, তার কথাটা সবাই শোনে, এই ধরনের, তাকে ফোন দিয়ে সে জানায় যে ও আমার কাছে আসে এবং আমরা বিয়ে করে ফেলছি। তখন অবধি আমরা বিয়েটা করি নাই।
তখন আমার ফুফাতো ভাই বলে তার বাসায় চলে যাওয়ার জন্য, সে বলে যে না, আমি যাব না তোমার বাসায়, আমরা এখানে আছি। তো এরকম করে আস্তে আস্তে ব্যাপারটা সবাই জেনে যায় যে আমি তার কাছে আসছি, এবং আমার বড় বোন ভাবছে আমি হয়তো আমাকে মা বকাঝকা দিছে ফোনে কথা বলতে না, এই জন্য আমি মার সাথে রাগ করে কোথাও চলে গেছে, কারণ সে তো দেশের বাইরে ছিল। সবাই ব্যাপারটা এরকমভাবে জানছে যে ও দেশের বাইরে, ওর সাথে প্রেম করে ও কী করবে, হয়তো বাসা থেকে রাগ করে কোথাও চলে গেছে। কিন্তু আমি যে সত্যি সত্যি সে বাংলাদেশে চলে আসছে এবং তার কাছে চলে আসছি, এটা কেউ কল্পনাও করে নাই। তো আমার আপু খুব অবাক হয় এবং বলে যে তুই দেশে চলে আসছিস, সেটা তো তার আর আমার আপুর এজ গ্যাপ খুব একটা বেশি না, তারা দুজনকে তুই তুকারি করেই বলে। যাই হোক, তো এভাবে আমরা ওই দিন রাতেই, সে যেদিন আসে ওই দিন রাতে আমাদের বিয়ে হয়। সে সকালে আসে, রাতে আমাদের বিয়ে হয়। এবং বিয়ে হওয়ার পরে সে এতটাই কি বলবো, মানে আমাকে নিয়ে ভাবতো বিষয়টা, সে আমাকে ইজি হওয়ার জন্য, আমি তো তাকে দেখছি একদম হঠাৎ করে দেখে কথাবার্তা বলা, বাড়িঘর ছেড়ে সব চলে আসছি, অন্যরকম একটা সব কিছু চলতেছিল। তো সে আমাকে 2 দিন সময় দেয় যে ঠিক আছে, 2 দিন তুমি কিছুদিন সময় নাও, তুমি নিজেকে একটু গোছাও। তো বিয়ে হওয়ার পরে একটা সুন্দর অনুভূতি সেটা আপনি যাকে ভালোবাসেন তার সাথে যখন আপনার বিয়ে হয়, বা আপনি ভালো নাও বাসেন, যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়, বিয়েতে হয় কি যে কবুল বলার পরেই না অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে চলে আসে। তো তার সাথে আমার বিয়ে হওয়ার পরে প্রথম 2 দিন একটু আনইজি ছিলাম। সে আমাকে নিয়ে ঢাকায় বাইরে ঘোরাফেরা করে, একটু ফ্রি হওয়ার চেষ্টা করে। 2 দিন পর থেকে নর্মালি আমাদের রিলেশনটা কন্টিনিউ হয়, এবং আমরা তখন ঢাকাতে 15 দিনের মতো থাকি। 15 দিন থাকার পরে তার ফ্যামিলি ব্যাপারটা মেনে নেয় এবং তাকে বাড়িতে যেতে বলে। সে আমাকে নিয়ে বাড়িতে যায়। তো তার চিন্তাভাবনা এরকম ছিল, সে ওই 15 দিন যখন থাকে ওই সময়টাতে সে আমার পাসপোর্ট সব কিছু রেডি করে ফেলে যে আমি ইসে করব, সে আমাকে দেশের বাইরে নিয়ে যাবে, এখানে রাখবে না। তো বাড়িতে যখন যায়, বাড়িতে যাওয়ার পরে অন্যরকম একটা পরিবেশ, তার মা বাবা সবাই এরকম একটা ভাব দেখায় যে তারা সবাই আমাকে খুব পছন্দ করতেছে, খুব ভালোবাসতেছে, খুব মেনে নিছে, মানে কারো কোনো প্রবলেম নাই বললেই চলে। তো তার তার 2টা বোন, তাদের খুব বড় ফ্যামিলি। যাই হোক, তো সেখান থেকে আমাকে নিয়ে যাওয়ার পরে তো গ্রামের বাড়িতে যেরকম হয়, ছেলের বউকেই ঘরের সব কাজ করতে হবে। আমার শাশুড়ি রান্না ছাড়া তেমন কোনো কাজই করতেছেন না। ঘরের এতগুলো মানুষের কাপড় ধোয়া, ঘর মোছা, থালাবাটি ধোয়া, কাটাকাটি করা, রান্না, সকালের নাস্তা, বিকেলের নাস্তা, এভরিথিং সব কিছু আমাকে দিয়ে করাইতেছে। তো এটা একটা স্বাভাবিক বিষয় ছিল যে, তো আমার হাজব্যান্ড যখন বলে যে আমাকে দেশের বাইরে এসে নিয়ে যাবে, এটা শুনে আমার শ্বশুর এবং আমার শাশুড়ি খুবই রেগে যায়, এবং তারা বলে বিয়ে করছে, গ্রামের মানুষজন কি বলবে যে মাত্র বিয়ে করে মাত্রই বউ নিয়ে চলে যাচ্ছে দেশের বাইরে, বউ আমাদের সাথে থাকতে থাক, একটা সময় পরে নিয়ে যায়ও যখন তুমি নিতে চাও, এখন আমাদের সাথে থাক। তো প্রথমবার বাবা মা মেনে নিছে, যেহেতু সে দেখে তার সামনে তো খুব ভালো ছিল সব কিছু। তো সে দেখে যে ফ্যামিলি পুরো আমাকে মেনে নিছে, আমাকে ভালোবাসতেছে, তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, এর পরের বার এসে আমি তোমাকে নিয়ে যাব। তো যেভাবে বলে, আর 15 দিন পর সে আবার দেশের বাইরে চলে যায়। তাও দেশের বাইরে চলে যাওয়ার পরেও তার এরকম ছিল যে সে আমাকে নিয়েই যাবে, কিন্তু ওই যে ফ্যামিলির প্রেশার, যাই হোক, তো আমি আমার শ্বশুর বাড়িতে থাকতে থাকি। এবং আমার হাজব্যান্ড যে 15 দিন দেশে ছিল, ওই 15 দিন আমার ফ্যামিলি থেকে কেউ আসে নাই যে আমাকে নিবে, বা এসে থাকে না যে মিল করার যে একটা ব্যাপার থাকে, ওরা পালায় বিয়ে করছে, তাতে কি হয়েছে, আমরা মেনে নিছি, এই বিষয়টা বাবা খুবই রেগেছিলেন। তো সেখান থেকে কেউ আসে নাই দেখে আমাকে আর আমার বাবার বাড়িতে যেতে দেওয়া হয় না, এবং আমার বাবার বাড়ির কেউ আমার বাড়িতে আসেও না ওইরকমভাবে। তো আমি জাস্ট আমার বড় আপুর সাথে সব কথাবার্তা বলি, আপডেট সব বড় আপুর কাছ থেকে নেই ফ্যামিলি, এভাবেই চলতেছে। তো আমার ব্যাপার ছিল, আমি আমার ছোটো মেয়ে ছিলাম বাবার বাড়িতে কখনো আমি 1 গ্লাস পানি ঢেলেও খাইছি কিনা সন্দেহ, খুব মানে সব কাজই আমার মা করতেন, আমি খুব আদরে বড় হয়েছি। সেখান থেকে যখন হঠাৎ করে এসে আমাকে এত সংসারের কাজ আমার উপরে চাপায় দেয়া হয়, আমি মানে কি রেখে কি করব, কোনো দিক দিশে আমি কিছুই পাইতেছিলাম না। তার মধ্যে শাশুড়ির করা কথা শোনানো, সেটা তো ছিলই। তো সব কিছু মিলেমিশে এত বাজে একটা সিচুয়েশন শ্বশুরবাড়িতে ক্রিয়েট হয়েছে যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, এবং আমার মনে হচ্ছিল আমি মরে যাব আর কিছুদিন যদি এখানে আমি থাকি। তো তারা তো আমাকে কখনোই যেতে দিবে না। এরপরে আমার হাজব্যান্ড আসে, ও আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, বাট ও কাগজপত্র সব কিছু ঠিকঠাক করতে পারে না, সেজন্য ও দেশে চলে আসে 6 মাস পরে। এই 6 মাস আমি আমার শ্বশুর বাড়িতে এত কথা শুনছি, সেটা হোক গালাগালি করা, আর তো কাজ করাইতে তো মানে একটা কাজের মানুষকে দিয়েও মানুষ এত কাজ করানোর আগে 10 বার ভাবে।
তারপরে আবার পালায়ে গেছি সেটার জন্য নোংরা কথাবার্তা বলা, মানে যেমন শ্বশুর বলতো তেমন শাশুড়ি ওইরকমভাবে। শ্বশুর একটু কমই বলতো, কারণ উনি তো মানুষ, বাইরে বাইরে থাকতো, দোকানে থাকতো উনি। তো এরকম হয়তো আমার শ্বশুর যখন দোকানে 5টা বাজে যাবে, 5টা বাজে উঠে আমাকে তার জন্য নাস্তা বানায় দিতে হবে, এটা ছিল। আমি আসার আগে তো সব কিছু আমার শাশুড়ি করতো, বাট সে তখন আর কিছুই করতে পারতেছিল না। তার মেয়েদের জন্য সময় সময় আমার নাস্তা বানানো, তার মেয়েদের কাপড়টা পর্যন্ত আমাকে ধুয়ে দিতে হয়েছে, এত পরিমাণে আমাকে টর্চার করছে। তো এরপরে আমার হাজব্যান্ড আসলো 6 মাস পরে, সে 1 মাস থেকে আবার চলে গেল। তো সে চলে যাওয়ার পরে আমি হচ্ছে কনসিভ করলাম। তো আমি যখন কনসিভ করলাম, এমনিতেই তো নর্মালি হচ্ছে প্রেগনেন্সির সময়টা খুব খারাপ থাকে, তার মধ্যে আমার বয়স কম ছিল, আবার এত পরিমাণে কাজ করতে হইতো। আমি কনসিভ করার পরে আমার এমন একটা অবস্থা হয়, আমি এত পরিমাণে অসুস্থ হয়ে যাই যে আমাকে দেখলে কেউ মনে করবে যে আমার শরীরে মনে হয় হাড় ছাড়ার কিছু নেই। আমার চোখের নিচে কালি পড়ে গেছে, খুবই খারাপ অবস্থা। তো আমার শ্বশুরবাড়িতে যত্ন আদি তো অনেক অনেক দূরে থাক, মানে আমাকে যে কখনো জিজ্ঞেস করবে যে তোমার কিছু খেতে ইচ্ছে করে কিনা, বা প্রেগনেন্সির যে একটা যত্নের ব্যাপার, ডিম দুধ খাওয়ানো, ফল খাওয়ানো, এই ধরনের কোনো কিছুই আমার প্রতি ছিল না তাদের। এই প্রেগনেন্সি নিয়েই আমি হচ্ছে সংসারে সেই সম্পূর্ণ কাজ করতেছি, সব কিছু করতে করতে এরকমভাবে চলতেছে। তো আমার প্রেগনেন্সির যখন বয়স 3 মাস, তখন আমার হাজব্যান্ড হচ্ছে সব কিছু ঠিকঠাক করে একদিন আমাকে ফোন করে বলতেছে যে কালকে তোমার ঢাকা যেতে হবে, কালকে তোমার ফিঙ্গার দেওয়ার ডেট। মানে ওইদিকে সব কিছু গুছায় ফেলছে, এদিকে লোকজন দিয়ে হয়তো করাইছে। এখন আমার ফিঙ্গার দেওয়ার যেহেতু ডেট, এখন ওখানে আমি হচ্ছে কিভাবে যাব, কারণ আমি এর আগের দিন তো গ্রামে ছিলাম, ওখান থেকে তো আগে আমাকে ঢাকা আসতে হবে, তারপরে আমি ফিঙ্গার দিতে যাব। তো ও বলে যে আমি হচ্ছে আমার মামাকে, ছোটো মামাকে বলতেছে ছোটো মামা তোমাকে ঢাকা নিয়ে যাবে। তো যখন সে তার ছোটো মামাকে বলে এবং আমার শ্বশুরবাড়ির মানুষজন যখন শোনে যে আমার ঢাকা যেতে হবে, তো আমি হচ্ছে ফিঙ্গার দিতে যাব সেটা তো বলিই না, বলি যে হচ্ছে পাসপোর্টের কোনো কাজ আছে সেজন্য যাব, সেটাতেও তাদের হচ্ছে একদমই তারা নারাজ যে বউকে নিয়ে যাবে। তো এখন আমার শাশুড়ি বলতেছে যে ওর বউকে নিয়ে যাওয়ার জন্য সব ব্যবস্থা যেহেতু ও করছে, তাহলে ওকেই হচ্ছে ওর বউকে ওই নিয়ে যাবে, তুই যাবি না। আমার মামা শ্বশুরকে মানা করে দেয় যে তুই যাবি না, তোর কোনো দরকার নেই, ওর বউকে কীভাবে নিতে হবে, কি করতে হবে, ও সেই ব্যবস্থা করবে। মানে ওনারা তো এরপরে তো এত পরিমাণে আমাকে গালাগালি করে, আমার শ্বশুর শাশুড়ি দুইজন, যে আমি চলে যাচ্ছি, তার ছেলেকে হাত করে নিয়েছে। তো পুরো মানে এত একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যে গ্রামের আশেপাশের বাড়ির মানুষজন সহ হচ্ছে বাড়িতে চলে আসে দেখার জন্য যে কী এমন হয়ে গেছে। যাই হোক, তো আমার হাজব্যান্ড যখন আমার মামা শ্বশুর না করে দেয় সে আমাকে নিয়ে আসতে পারবে না, তখন ওর এক এলাকার এক ছোটো ভাই ওকে ফোন করে বলে যে তুই হচ্ছে ওকে নিয়ে আয়। নিয়ে আসার পরে ও আমাকে হচ্ছে ঢাকায় নিয়ে আসে। তো আমার তখন আসতে আসতে রাত্রের 11টা বেজে যায় ঢাকায় আসতে আসতে। আমি তখন আসার সময় আমার শ্বশুর শাশুড়িকে বলে আসি যে মা, আমার জন্য কোনো রাগ রাখবেন না মনে, আমি চলে আসবো, এরকম বলে ওনাদের সাথে। তো আমার হাজব্যান্ডের যে পাঠায় ছোটো ভাইকে, ওর সাথে করে ঢাকা চলে আসি রাত্রের 11টা বাজে। এখন ঢাকা তো আমাদের বিশেষ কোনো আত্মীয় স্বজন নেই, শুধু ঢাকায় আছে আমার ওই যেই ফুপাতো ভাইকে আমার হাজব্যান্ড দেশে আসার পরে ফোন করছিল, ওই ফুপাতো ভাই হচ্ছে ঢাকাতে থাকে। তো আসার পরে আমি ওই ফুপুদের বাসায় উঠি। ওঠার পরে ওখানে আমার বড় আপু ছিল, আর বড় আপুর হাজব্যান্ড ছিল। ভাইয়া খুব অসুস্থ ছিল, ভাইয়াকে ডাক্তার দেখানোর জন্য ঢাকায় আসছে আপু ফুপুদের বাসায়। তো ওখানেই আমি উঠি। ওঠার পরে আমাকে দেখে তো সবাই অবাক হয়ে যায়, কারণ এর আগ পর্যন্ত আমার বিয়ের পর থেকে আমাকে তেমনভাবে কেউই এখনও দেখে নাই। আমার ফোনে কথা হয়েছে, আমাকে সামনাসামনি কেউ দেখে নাই। ওইদিকে আমি 3 মাসের প্রেগনেন্ট, আমার এত বাজে অবস্থা শরীরের, মানে আমি শুকায় আমার হাড় চামড়া এক হয়ে গেছে। তো সেটা দেখে আমার বোন তো কান্নাই করে দেয় এবং সবাই হচ্ছে আফসোস করতে থাকে যে কী অবস্থা, মেয়েটাকে কি একটু খাওয়া দাওয়া করায় নেই বা কোনো কিছু করছে। তখন যখন আমি তাদেরকে পুরো সিচুয়েশনটা যে যা হয়েছে এতদিন আমার সাথে সব কিছু বলি, বা আমাকে দিয়ে যতটা কাজকাম করাইছে সব কিছু যখন বলি, তখন গিয়ে হচ্ছে সবাই খুব হচ্ছে রাগ হয়, বলে যে কিভাবে হচ্ছে এরকম করতে পারে একটা মেয়ের সাথে। অপরদিকে আবার আমার হাজব্যান্ড যে ছিল সে খুব সাপোর্টিভ ছিল এবং সে আমাকে খুবই ভালোবাসতো, আর সে জানতো যে তার ফ্যামিলির সাথে থেকে হয়তো বা আমি ভালো নাই, যে কারণে তার মূল উদ্দেশ্য ছিল যে সে আমাকে তার কাছে নিয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমি ঢাকাতে আসি, পরদিন ফিঙ্গার দিই এবং অনেক যেই কাজকর্ম থাকে সেটা হচ্ছিল না। পরবর্তীতে আমি 1 মাসের জন্য একটা রুম ভাড়া নিয়ে ঢাকাতে থাকি। আমি আর গ্রামে আমার শ্বশুরবাড়িতে আর ফিরে যাই না। ওখান থেকে সব কিছু ঠিকঠাক করে একটু সময় নিয়ে গুছায় গাছায়, ফুপুদের বাড়ি ছিল আশেপাশে, ওনার ফ্রেন্ডরা ছিল, সবাই মিলে আমাকে সামলাইছে দেখছি। ওখানে থাকার পরে আমি হচ্ছে আমার হাজব্যান্ড 1 মাস পরে আমাকে ওনার কাছে নিয়ে যায়। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে যেটা হয় যে
শ্বশুরবাড়ির মানুষজন তো তেমন আর আমার সাথে কথাবার্তা বলে না। আর ওর কাছে যাওয়ার পরে সাব্বির যখন আমাকে ওর কাছে নিয়ে গেল, ওখানে যাওয়ার পরে আসলে মানে বলে বোঝাইতে পারবো না আমাকে ও এতটা ভালোবাসছে এবং এত এত ভালো রাখছে, কোনো কিছুর কমতি আমার জীবনে নাই বললেই চলে। সে আমাকে জাস্ট মাথায় করে রাখে। এখন আমার বাচ্চাটা হয়েছে, আমি, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড খুবই ভালো আছি। আমার হাজব্যান্ড আমার প্রেগনেন্সির সময়টাতে আমাকে এত এত যত্ন করছে, এত এত ভালোবাসছে যে প্রত্যেকটা মোমেন্টই একটা সুন্দর স্মৃতি হিসেবে আমার স্মৃতির পাতায় সারা জীবন থাকবে। মানুষের প্রেগনেন্সিটা তো খুব বাজেভাবে যায়, বাট ওই 3টা মাস আমি দেশে থেকে যা বহন করে আসছি, পরের 7টা মাসে আমার হাজব্যান্ড সব কিছু পূরণ করে দিছে। তো এখন ভালোই আছি। এরপর থেকে আমি আর এখন পর্যন্ত দেশে যাই নাই। আমি যদিও এটা লং টাইম না, 1-1.5 বছর সময় হয়েছে, যাই হোক। তো তারপরে আমার বাবা এখন ভীষণ অসুস্থ, যার কারণে হচ্ছে আমি খুব চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব আমি যাতে বাংলাদেশে যেতে পারি বাবাকে দেখার জন্য। তো এটাই ছিল আমার গল্পটা। আমার বাবা যেহেতু খুব অসুস্থ, তাই সবাই আমার বাবার জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে খুব দ্রুত সুস্থ করে দেয়। আর এটাই ছিল আপুর গল্পটা। এখন অনেকে বলবেন যে আপু হচ্ছে গল্পটা কেন বললেন, সেই কেনটা একটু বলি। প্রথমত, আপু যখন বাসা থেকে হচ্ছে বেরিয়ে গেছে, এটা আমি বলবো যে একদমই হচ্ছে এটা আপনারা কেউ মাথায় বিশেষভাবে নেবেন না, বিশেষ করে যারা টিনেজার আছো, যে ও ঠিক আছে তাহলে 3 মাস প্রেম করে বাসা থেকে বের হওয়া যাবে। নো, 3 মাস প্রেম করে তার প্রেমটা সফল হয়েছে বলেই যে 3 মাস, 6 মাস, 2 বছরের প্রেমও বাসা থেকে বের হয়ে গেলে সফল হয় না। এখানে ভাইয়াটা যদি না আসতে পারতো বা না আসতো, আপুটার কী অবস্থা হইতো। তো এই ডিসিশনটা কেউ ভুলেও নেবেন না, এটা সবার উদ্দেশ্যে বললাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানুষ বলে যে বাবা মাকে কি বলবো বা কি করব। আসলে একজন হাজব্যান্ড যদি চায় তার ওয়াইফকে সে ভালো রাখবে, তো সে অনেক কিছুই করতে পারে এবং অনেক কিছুই প্রত্যেকটা হাজব্যান্ডের করণীয় থাকে তার ওয়াইফের জন্য। কিন্তু একটা কথা বলে সবাই সেরে যায়, বাবা মাকে কি বলবো, বাবা ঠিক আছে বাবা মা তো বলুক, কি হবে। আসলে এটা যদি আপনার ইচ্ছা থাকে আপনি আপনার বউকে ভালো রাখবেন, তাহলে অনেক রাস্তা থাকে আপনার বউকে ভালো রাখার। তো সেই কারণে আমার গল্পটা বলা। আমার বিশেষ করে আপু অনেক কিছু লিখে পাঠাইছে, তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগছে যে ভাইয়াটা এরকমভাবে মেন্টালি সেট করে নিছে যে আমার বাবা মা আমার বউকে ভালো রাখবে না, আমার বউকে যেভাবে হোক আমার কাছে আনতে হবে, বা আমি তাকে ভালোবাসছি তাকে আমার বিয়ে করতেই হবে। এই 2টা জিনিস আমি সেলিউট করি ভাইয়াকে, যে তার ওয়াইফকে এতটা ভালোবাসার জন্য। কারণ সচরাচর এই ধরনের ভালোবাসা দেখা যায় না, তার 3 মাসের ভালোবাসায় সে এতটা করছে। যাই হোক, আমার কাছে তো গল্পটা বেশ ভালো লাগছে।